সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশের কাছে 2 দফা ক্ষমা চাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই বক্তব্যের পরপরই তার যে বক্তব্য ছিল সেখানে পাক মন্ত্রীর এই দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। এই বিষয় সহ সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ 2জন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক সাংবাদিক ইলিয়াস খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুব কায়সারকে। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। ইলিয়াস খান, আপনার কাছে জানতে চাই যে এই যে পাক পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও বটে, তিনি ঢাকায় বসে বললেন বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্ক, এই সম্পর্কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের জনগণকে হৃদয় পরিষ্কার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমার প্রশ্ন আপনার কাছে যে 71-এ গণহত্যার যেই রক্ত পাকিস্তানিদের হাতে লেগে আছে, সেই রক্ত কি তারা পরিষ্কার করেছেন? আপনাকে ধন্যবাদ। এবং আমার সহ আলোচক প্রফেসর কায়সার তিনি আছেন। এটি খুব আপত্তিকর টার্ম তিনি ইউজ করেছেন। এর প্রকান্তরে বাংলাদেশের মানুষকে অবমাননা করা হয়েছে। আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টা তিনি যে রিয়াকশন দিয়েছেন, তিনি এই বিষয়ে কিছু বলেননি আমি যতদূর দেখছি, বাট তার কথার সঙ্গে তিনি একমত হননি। না, আমরা তো জানি ক্ষমা কখনো পাকিস্তান চায়নি, কিন্তু এখনো একবার শুধু পারভেজ মোশাররফ 2001 সালে বোধহয় তিনি এসেছিলেন, 2000 সালে তিনি এসেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন। হৃদয় পরিষ্কার করার কিছু নাই। আমরা তো ধরুন একসময় এক দেশ ছিলাম, এখন 2 দেশ হয়েছে। বরং এখন 2 দেশের সম্পর্ক যাতে ভালো থাকে আমাদের সবার সেভাবে কমেন্ট করা উচিত এতদিন পরে। এবং এটি বোধহয় মুক্তিযুদ্ধের পরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কিন্তু প্রথম বৈঠক, এতে কিন্তু ইতিহাসের অংশ। সুতরাং এখানে সবার ঠিকভাবে সংযতভাবে হৃদয় পরিষ্কার করে নেয়, বরং ক্ষমা চাওয়া তো অন্যায় করলে তো ক্ষমা চাওয়াই যায়। আমাদের দেশে অসংখ্য মানুষকে হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, নানা কিছু করেছে। এবং আরেকটি বিষয় আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, পাকিস্তানে একটি পত্রিকায় একটি নিবন্ধ ছাপা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 2 দেশ আবার তারা এক করতে চায় কিনা। এই ধরনের হাস্যকর, সপ্তাহখানেক আগে এরকম একটা সংবাদ দেখেছিলাম। এটি ভাবার কোনো কিছু নেই। আমাদের রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্নে, দেশের গৌরবের প্রশ্নে, মহান মুক্তিযুদ্ধের প্রশ্নে সবাই কিন্তু এক। এবং সর্বশেষ যে 24-এ যে বিপ্লবটি হয়েছে, স্বৈরাচার পালিয়েছে, এমনি নানা বিষয়ে দ্বন্দ্ব দেখবেন, কিন্তু বাট এই স্বৈরাচার যাতে আবার ফিরে না আসতে পারে সে বিষয়ে কিন্তু আমি আশা করতে চাই এবং আমি বিশ্বাস করি সব দলগুলোই, বিশেষ করে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে দীর্ঘদিন ধরে, 15.5 বছর অত্যাচার নির্যাতন শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা, জামাত ইসলামী নেতাকর্মীরা, তারা কিন্তু এই বিষয়ে সবাই এক আছে যেতে আবার স্বৈরাচার ফিরে আসতে না পারে। সুতরাং যে প্রসঙ্গ বলছিলাম, পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। অনেকদিন তো পেরিয়ে গেছে। যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের যুদ্ধ হয়েছে, আবার কিন্তু 2টি দেশের মধ্যে এখন চমৎকার সম্পর্ক। আমি সেই যুদ্ধক্ষেত্রে গিয়েছিলাম, দেখেছি যে কি অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল ভিয়েতনামিজদের উপর, কিন্তু তারা কিন্তু আবার সম্পর্ক স্বাভাবিক করেছে। এবং এই ধরনের মন্তব্য যদি শীর্ষ পর্যায় থেকে আসে তাহলে তো সম্পর্কটা স্বাভাবিক হওয়ার পথে কোনো সুযোগই নেই। বরং আমি তো আপনাকে শুরুতেই বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু তিনি যে মন্তব্য, এটা কিন্তু খুব আপত্তিকর মন্তব্য, নিন্দনীয়। তিনি কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেন, তিনি বলেছেন সেটিও যদি কোনো পলিটিক্যাল এন্টিটির কে বলতেন সেটা হতো, উনি বাংলাদেশের মানুষকে মেনশন করেছেন। এটা খুব দুর্ভাগ্যজনক। এত অত্যাচার নির্যাতন করে তারা এখনো যদি এই ধরনের মন্তব্য করে, তাদের তো অভিজ্ঞতা আছে। গত 15.5 বছর কিন্তু আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট সরকার আমলে 2 দেশের কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু ভারতের চাপে পাকিস্তানের সঙ্গে যেটা স্বাভাবিক সম্পর্ক রাখা যায়, কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে, সেটি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন একটি সুযোগ এসে এই অর্থে যে বাংলাদেশের মানুষ ভাবে যে তারা তো আমাদের কি বলে যে আমাদের বন্ধু রাষ্ট্র, এখন তো শত্রু রাষ্ট্র নেই। সুতরাং এই সম্পর্কটা যাতে আরও ভালো করা যায়, আমার মনে হয় পাকিস্তানের দিক থেকে সেই উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু পাকিস্তান দুর্ভাগ্যজনকভাবে নানা সময় কিন্তু বলা হচ্ছে। তারপরে আমাদের যে
মুক্তিযুদ্ধের সময় তার যে কি বলে আমাদের ন্যায্য হিসেবে আমরা চেয়েছি, নানা কিছু লুটপাট করেছে, টাকা পয়সা লুটপাট করেছে, সে বিষয়ে কিন্তু কখনো কিছু বলে সেটি যদিও আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু সেটি আজকে মেনশন করেছেন, সেটি মেনশন করেছেন আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিয়ে যাওয়ার কথাও বলেছেন। আপনি দেখুন বা আটকে পড়া পাকিস্তানের দীর্ঘদিন ধরে বাংলাদেশে, এবং তারা কিন্তু খুব মানবতার জীবনযাপন করে, আমি যদি ভুল না বলে থাকি। তারা যে ক্যাম্পগুলোতে থাকেন, আমি দু একটা জায়গায় গিয়েছি, খুব মানবতার জীবনযাপন করে, একদম ঘিঞ্জি ঘর, কোনো স্বাস্থ্যকর কোনো জায়গা না। এই বিষয়ে পাকিস্তান কিন্তু বারবার বলেছে আমরা চিন্তা করছি, আমরা ভাবছি, কিন্তু কোনোদিন কিন্তু তারা করেনি। সুতরাং এগুলো এখন তো বোধহয় আলোচনায়ও আসে না, এগুলো আর আলোচনা আসে। বাট এই সংকট সমাধানের জন্য যে দুদেশের নাগরিকদের মধ্যে যাতে দ্বন্দ্ব না বাড়ে, যাতে আরও কাছে আসতে পারে, সেই চেষ্টা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে করা উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। মাহবুব কায়সার, আপনার কাছেও জানতে চাই যে আসলে এই ধরনের মন্তব্য করার পরেও যেখানে ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর পাকিস্তানের সাথে যেই সম্পর্কটা গত 15-16 বছরে একটু অবদমন হয়েছিল সম্পর্ক, বা একটু নেতিবাচক হয়েছিল, সেই সম্পর্কটা যখন একটু ইতিবাচকের দিকে যাচ্ছে, তখন এই অবস্থায় ওনার মতো জায়গা থেকে বাংলাদেশে এসে এই ধরনের মন্তব্যটা আসলে এই সম্পর্ককে বাধাগ্রস্ত কতটুকু করবে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এই এনটিভির সকল দর্শক শ্রোতাকে। খুবই দুঃখ পেয়েছি আমরা, আসলে দুঃখ পেয়েছি এই কারণে যে যেভাবে আপনি বলছিলেন, ভাই যেভাবে বলছিলেন যে আমরা পাকিস্তানের সাথে আমরা এটা বাস্তবতা তারা মানতে হবে। আমরা 71 সালে স্বাধীন হয়ে গেছি। এখন 71 সালে 1901 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন হয়েছি, এই স্বাধীনতার গল্প তো আমাদের রক্তস্নাত গল্প। আমরা তো চুক্তির মাধ্যমে স্বাধীন হই নাই, আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীন হয়েছি। সুতরাং বাংলাদেশের ভারত পাকিস্তান চুক্তির মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, সেটি একটা ইস্যু। তো জিনিসটি হচ্ছে এত বছর পরে আমাদের বর্তমান যিনি ইন্টারিম গভর্নমেন্টের যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের একটি উদার একটি দৃষ্টিভঙ্গির কারণে, এবং সত্যিকার অর্থে এটাই হওয়া উচিত, এটাই স্বাভাবিক। আমরা বিগত সময়গুলোতে ভারতকে তোষণ করতে গিয়ে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা বৈরিতার মধ্যে দিয়ে চলে গিয়েছিল, অথবা এক ধরনের দূর সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে আমরা হাত আগ বাড়িয়ে ওয়েলকাম করেছি যে আপনারা আসুন, কথা বলুন, আমরাও কথা বলি। এটা তো উইন উইন সিচুয়েশন কথা হবে। এখন ঐতিহাসিক যে বিষয়গুলো নিয়ে ডিসপিউট রয়ে গেছে, মোটা দাগে 3টি বিষয় নিয়ে ডিসপিউট রয়ে গেছে। একটা হচ্ছে এই যে ক্ষমা চাওয়ার বিষয়টি, এটি একটা আন্তর্জাতিক সম্পর্কের একটি নর্মস, যে যুদ্ধাপরাধ করলে, যুদ্ধাপরাধ তো হয়েছে সেখানে, এবং পাকিস্তান অন্যরা করুক বা না করুক, পাকিস্তানের সেনা শাসকেরা সেনারা এখানে অত্যাচার করেছে, অনাচার করেছে, এটা ঐতিহাসিক ডকুমেন্টেশন আছে। সুতরাং সে প্রেক্ষিতে ক্ষমা চাইতে হবে, এটা নতুন কিছু চাওয়া নয়। উনি যেটা রেফার করেছেন 1972 সালে একবার এটা সেটেল হয়েছে, এরপরে আবার দ্বিতীয়বার পারভেজ মুশাররফের সময়ে, এগুলো 74-এ সিমলা চুক্তি, সিমলা চুক্তি, আরেকটা 2000 সালে পারভেজ মুশাররফের সাথে। তো এগুলো হচ্ছে, এটা এক ধরনের শুধু বচন ছিল, কিন্তু আমরা অফিসিয়াল ডকুমেন্টেশন চাই। সুতরাং সেটি অফিসিয়াল ডকুমেন্টেশনে তো সিমলা চুক্তিতে যেই যুদ্ধাপরাধের সাথে, গণহত্যার সাথে জড়িত 195 জন, তাদেরকে বিচার করার কথা ছিল, করেনি তো তারা। এবং আরেকটা হচ্ছে আটকে পড়া পাকিস্তানে, যেটা ভাই বলছিলেন, পাকিস্তানিদের আমরা এখানে তাদেরকে দীর্ঘদিন ধরে, আজকে 50-54 বছর ধরে আমরা তাদেরকে দেখভাল করছি, কিন্তু তারা তো আমাদের দেশে ভালো নেই। আর আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনায় তারা ওই দেশের নাগরিক, তারা ওই দেশে চলে যাবে, এবং তারা নিজেরাও যেতে চায়। এটা তাদের একটা বক্তব্য। তাদের ডায়াসপোরিক লাইফটা খুব ভালো লাইফ না। আমরা দেখেছি কি মানবতার জীবনযাপন করছে, রোহিঙ্গাদের চেয়ে খারাপ অবস্থা তাদের কখনো কখনো। আরেকটি হচ্ছে, বিভিন্ন সময়ে আমরা তো এক পাকিস্তান ছিলাম। পাকিস্তান বিভাজিত হওয়ার পরে অবিভাজিত যে সম্পদগুলো আছে, অথবা লুটতরাজ যেগুলো আছে, এই সবগুলোর একটা হিস্সা আমরা চেয়েছি, এবং এটা অত্যন্ত ন্যায্য দাবি। এই 3টি বিষয়ে কথা এড়িয়ে যাওয়ার জন্য যদি তিনি এখন দিল খোলা করে বলতে পারেন। তবে এখানে একটি বিষয় আমি সরাসরি তার কথাটা শুনিনি, ভাষাগত কোনো বিষয় আছে কিনা, যদি সেটি তাকে ক্লিয়ার করতে হবে। যে বলতে গিয়ে আমি যতদূর শুনেছি, কাম আপ উনি আর্জ করেছেন যে দ্য পিপল অফ বাংলাদেশ শুড কাম আপ উইথ ক্লিয়ার মাইন্ডস। আচ্ছা, তাহলে আমরা কি ডার্ক মাইন্ডে আছি? সেটি একটা প্রশ্ন। এখন এটি দ্বারা তিনি কি মিন করেছেন? তবে আমরা যেটা বুঝেছি,
তিনি একটু লিবারাল হতে চেয়ে বলেছিলেন, কিন্তু না, এগুলো না সমাধান করে তো আসলে লিবারাল আমরা তো অনেক কিছু চাইনি আমার তাদের কাছে। সুতরাং এই জায়গাটাতে আমাদেরকে মনক্ষুণ্ণ হতে হয়েছে, আমরা কষ্ট পেয়েছি, এবং আমরা মনে করি এখন পাকিস্তান সরকারের উচিত তার এই দেশে থাকা অবস্থায়, তিনি এখনো দেশে আছেন, তার এই অবস্থায় পাকিস্তান সরকারের উচিত এটা এই ব্যাপারে ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া। আসলে পাকিস্তান সরকারের বক্তব্য, একটা বিষয় আমি একটু বলি এই প্রসঙ্গে, আমরা বিগত সময়গুলোতে দেখেছি পাকিস্তানের শাসক গোষ্ঠীর আচরণ একরকম, পাকিস্তানের সাধারণ মানুষের আচরণ কিন্তু একদমই ডিফারেন্ট। এবং সেলিব্রিটি থেকে শুরু করে খেলোয়াড়, বিভিন্নভাবে আমরা ইন্টারাকশন করি তাদের সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন, তারা কিন্তু অত্যন্ত ব্রাদারহুড অ্যাটিটিউড শো করে। এবং এটাই হচ্ছে বাস্তবতা, যে সেই সময়েও পাকিস্তানের যারা শাসক ছিল, এলিট শ্রেণী ছিল, তাদের ভুল সিদ্ধান্তের কারণেই মূলত পাকিস্তানের সাথে বাংলাদেশের এই অনিবার্য রক্তক্ষয়ী যুদ্ধটি হতে হয়েছে, তা না হলে এটি সুন্দর সমাধান হওয়া সম্ভব ছিল। জি, তো সাংবাদিক ইলিয়াস খান, আপনার কাছে ওই একই কথা, যে এই যে তিনটি বিষয়ে যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে তারা বাংলাদেশ আসলে তিনটি বিষয়ে সমাধান চায়, যে প্রপার ওয়েতে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে, এবং বাংলাদেশের ন্যায্য হিস্সা, আর্থিক হিস্সা যেটি। আমি সাধারণত আশাবাদী মানুষ, কিন্তু এখানে খুব হতাশা প্রকাশ করছি, এটি পাকিস্তান কোনো দিকে করবে না। আপনি দেখুন, একটা সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। আওয়ামী লীগ তো একটি দেশের প্রতি তাদের আনুগত্য ছিল 100%। অন্যান্য দেশ যত ভালো সম্পর্কই হোক, তারা কিন্তু সেগুলো, ইভেন আমেরিকাকেও নানাভাবে থ্রেট দিয়েছে, কিন্তু নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমেরিকার রাষ্ট্রদূতকে তুচ্ছতাচ্ছল্য করে কথা বলেছে। আমরা ভেবেছিলাম এবার পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক হওয়ার সুযোগ আছে, কারণ তাদের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আর অন্য কিছু সাংস্কৃতিক মিলও আছে। তারাও মুসলিম দেশ, আমরাও মুসলিম দেশ। তো ভেবেছিলাম এবারে এসে বোধহয় এই মন্ত্রী 54 বছর পরে এসছেন, এই অর্থে যে পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র বৈঠক হচ্ছে, কিছু ভালো কিছু বলবেন। তার বক্তব্য তো আপত্তিকর বক্তব্য। আমি বক্তব্যের শুরুতে যেটা, এটা পাকিস্তানের চরিত্র আসলে। আমি সরি টু সে, আপনি দেখুন, এই যে 71 বছর মুক্তিযুদ্ধ, আমাদের দুটি দেশ এক ছিল, তখন কিন্তু তারা নানা হট্টায় সিদ্ধান্ত নিয়েছে, শেষ পর্যন্ত যুদ্ধটি এবং দেশটি তারা ভাগ করে ফেলেছে, গোয়ার্তমি করে। শুধুমাত্র গোয়া, হয়তো আমরা একদিন স্বাধীন হতাম, হয়তো আরও সময় লাগতো, কিন্তু গোয়ার্তমি করে দেশটি যারা ভাগ করে ফেললো, একেবারে ক্লিয়ার আওয়ামী লীগ ম্যান্ডেট পেয়েছে, কিন্তু তাকে সরকার গঠন করতে দিবে না, তাকে ডাকবে না। তারপর দেখুন, পাকিস্তান এমন একটি দেশ, 47 সালে স্বাধীন হয়েছে, এ পর্যন্ত একটি সরকার পূর্ণ মেয়াদ পূরণ করতে পারেনি, কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ পূরণ করতে পারেনি। এটা তো কোনো কী বলে, যে কোনো স্থিতিশীল সমাজের লক্ষণ না। সুতরাং তারা এই মন্তব্য করবেই। বাট আমি আবারও বলতে চাই, তাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। আমাদের সাথে যেগুলো আমাদের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যদি তারা পূরণ করে, ইভেন সব না পারলে আংশিকও যদি করে, তাহলে কিন্তু দেশের সম্পর্ক আরও ভালো হতে পারে। এখন এটা মনে করার কোনো কারণ নেই যে আমাদের সরকার পাকিস্তানের প্রতি খুব অনুগত বা পাকিস্তান খুব পছন্দ করে, তা কিন্তু না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই দেশটিকে ভালোবাসে এবং স্বাধীনতাকে ধারণ করে। এই তিনটা দাবির বিষয়ে তারা যদি আসলেই একটু ইতিবাচক হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে, বা একটা প্রক্রিয়া যদি শুরু হয়, তাহলে বাংলাদেশের মানুষের মনে যে একটা ট্যাবু আছে পাকিস্তানকে নিয়ে, সেটিও তো আস্তে আস্তে দূর হওয়ার পাকিস্তান আমাদের দরকার। কারণ আমি বলি এই কারণে যে আমাদের সার্ক ছিল একটি সংগঠন, এবং সেটি কিন্তু মোটামুটি সাউথ এশিয়া খুব শক্তিশালী সংগঠন ছিল, শুধু ভারতের কারণে কিন্তু সেটি দুর্বল হয়েছে। সুতরাং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, আমরা সবাই মিলে কিন্তু আমাদের কী বলে আবার সার্ককে সচল করতে পারি। আপনি দেখুন যে আমাদের যে প্রতিবেশী ভারত, তাদের কিন্তু প্রতিদিন আমাদের বর্ডারের মানুষ হত্যা করা হচ্ছে। ইভেন চিন্তা করেন, আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী, তারা এখন রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, ভারত কিছু বলছে না, এবং 1 বছর ধরে বাংলাদেশকে নানাভাবে মেলাইন করার তার চেষ্টা করছে। আপনি দেখুন যে 75 15ই আগস্টের পরে, খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পরে 5 দিনের মধ্যে কিন্তু ভারতের যিনি রাষ্ট্রদূত ছিলেন, তিনি গিয়ে ফুল দিয়ে দেখা করেছেন। আমি জানি না সেটি সঠিক ছিল না বেঠিক ছিল, সেটি অন্য প্রসঙ্গ। এবার দেখুন আপনি 1 বছর ধরে তাদের এত মনোবেদনা, শুধু ভারতের সরকার না, ভারতে অনেক মানুষ, সাধারণ মানুষেরও আওয়ামী লীগের প্রতি এত দরদ, এই দলটি ক্ষমতাচ্যুত হয়েছে, এটিকে তারা কোনো কারণে মানতেই পারছে না। আপনি দেখুন, নানা সমালোচনা রয়েছে, কিন্তু ভারতের নির্বাচন নিয়ে কিন্তু এত প্রশ্ন ওঠেনি কখনো যে ব্যাপক কারচুপি হয়েছে। কিন্তু একটি দেশে তিনবারের ভোট, কোনো ভোটই হয়নি, ভারত তাকে অব্যাহতভাবে সমর্থন করে, এবং নেকেডলি অনেক ক্ষেত্রে। এটা তো দুর্ভাগ্যজনক। সুতরাং এই যে কি লোকাল সুপার পাওয়ার ভারত হতে চায়, বাট কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু তারা ভালো সম্পর্ক রাখেন, একটি প্রতিবেশীর সঙ্গেও রাখেন। ইভেন দেখুন, আমি একটু প্রসঙ্গে 2 মিনিটের মধ্যে শেষ করব। তার প্রতিবেশী পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র, আমরা জানি। ছোট্ট রাষ্ট্র নেপাল, তার সাথে কিন্তু সম্পর্ক, এটা বড় প্রমাণ হচ্ছে নেপালের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন,
তিনি প্রথম কিন্তু দিল্লি দিয়ে সফর শুরু করেন, বিদেশ সফর, বাট তিনি কিন্তু প্রথম গেছে চায়না। তারপরে ধরুন এই যে ছোট্ট শ্রীলঙ্কা, সেখানে চীনপন্থীরা ক্ষমতা, মালদ্বীপে মাত্র 4 লাখ লোক, 4 লাখেরও কম, তারাও কিন্তু চীনের প্রতি অনুগত। আর বাংলাদেশ ছিল একটি দলের সঙ্গে তাদের সম্পর্ক, বাংলাদেশ সাধারণ মানুষের সঙ্গে কিন্তু ছিল না। সেই দলটি যে এত ফ্যাসিস্ট শাসন চালিয়েছে 15.5 বছর, তারপর সেই দলটি বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলনের মধ্যে দিয়ে পতন ঘটেছে, এই বিষয়টি তারা মানতেই পারে না যেন, এবং বাংলাদেশের বিরুদ্ধে যত কিছু সম্ভব করছে। সুতরাং এইসব জিনিস মোকাবেলা করতে আমাদের অন্যান্য দেশগুলোর সাউথ এশিয়ায় যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং ঐক্যবদ্ধ হওয়ার দরকার। সে কারণে কিন্তু পাকিস্তান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র এই মুহূর্তে। সুতরাং আমি বলতে চাই পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী রয়েছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। তারা বাংলাদেশের মানুষের সাথে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, সেসব বিষয়ে যদি ক্ষমা করে একটি ভালো সম্পর্ক করতে পারে তাহলে উভয় দেশের জন্য সেটি ভালো হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমি অন্য একটা বিষয়ে যেতে চাই যে আমাদের কক্সবাজারে একটি সম্মেলন শুরু হয়েছে আজকে, এটি হলো রোহিঙ্গাদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন। দেশি বিদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং কূটনীতিক বৃন্দরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন এবং প্রথমবারের মতো রাজনৈতিক দলের প্রতিনিধিদের এখানে ইনক্লুড করা হয়েছে। তো কালকে প্রধান উপদেষ্টা সেখানে যাবেন এবং এর সাথে আমি একটি কথা যোগ করতে চাই যে রোহিঙ্গা জনগোষ্ঠীদের মানবিক সহায়তার জন্য বৈদেশিক যে সহায়তা আসে সেটি কিন্তু খুব কমে গেছে অনেকটাই। তো সেটি একটি কনসার্নের বিষয় যে এদেরকে অব্যাহত যে সহায়তা আমরা দিচ্ছি বা সাপোর্ট দেওয়া হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, এটি বাংলাদেশের পক্ষে কিন্তু নিজেদের পক্ষে বিয়ার করাটা খুবই মুশকিল হয়ে যায়। সে কারণেই আন্তর্জাতিক সহায়তা দরকার। তো এই সম্মেলনে আসলে কতটুকু কি হবে বলে আপনি মনে করেন মাহবুব কায়সার? আচ্ছা, ধন্যবাদ। আমরা কি হবে আসলে এটি আমরা এখন ফোরকাস্ট করতে পারছি না। তবে এই সরকার, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরপরই বাংলাদেশের এই মৌলিক যে সমস্যাগুলো, আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্যাগুলো, এগুলোতে তিনি ফোকাস করেছেন, তিনি মনোযোগ দিয়েছিলেন এবং তিনি কিছু মন্তব্যও করেছিলেন। তার কাছ থেকে কিছু মতামত আমরা পেয়েছিলাম। তো আমরা এটা আশা করি যে রোহিঙ্গাদেরকে যেভাবে আমরা ওয়েলকাম করেছি, এটি তখনকার সময়ে বলা হয়েছিল মানবিক, কিন্তু আসলে আন্তর্জাতিক বিশ্বে বর্তমান বাস্তবতায় আসলে এভাবে হয় না আর কি। আমরা আমাদের বর্ডারগুলোকে ওপেন করে দিয়েছি। হয়তো এটা না করলে কি হতো, আমরা আরও কিলিং হতো সেখানে, কিন্তু অতটুকু পর্যন্ত ঠিকই ছিল। হয়তো আমরা অনেকেই তখন বিভিন্ন ব্যাখ্যা করেছি, কিন্তু এরপরে অনেক দিন, 17 সালের পর থেকে তো প্রায় 7 বছর তদানীন্তন সরকার ক্ষমতায় ছিল, কিন্তু আমরা কিন্তু কার্যকর কোনো উদ্যোগ সেইভাবে দেখি না। কিছু আলোচনা ছিল দ্বিপাক্ষিক, ভারতের চাপে দ্বিপাক্ষিক, অমুকের চাপে দ্বিপাক্ষিক, কিন্তু আসলে আমরা বারবার বলছি আন্তর্জাতিক সম্পর্কের এই বিষয়গুলোতে বহুপাক্ষিক সম্পর্ক হতে হবে। আমাদের নদী নিয়েও যে সমস্যা সেটাও বহুপাক্ষিক আমরা দাবি করেছি, আমাদের এই রোহিঙ্গা সমস্যাটাও বহুপাক্ষিক। কারণ এখানে যদি আন্তর্জাতিক মহলকে, আন্তর্জাতিক এজেন্সিগুলোকে যদি আমরা এখানে যে কর্তা যারা আছে, যারা অ্যাক্টর আছে, তাদেরকে যদি এখানে ইনভলভ না করি তাহলে এই সমস্যার কখনো সমাধান হবে না। কিন্তু মায়ানমার দিনের পর দিন সেটা অস্বীকার করে গিয়েছে, কারণ তারা তো আসলে সেক্ষেত্রে তারা পুশকারী ছিল। এখন এই সরকার যেটি আছে তার একটি আন্তর্জাতিক ইমেজ আছে, বিশেষ করে ডক্টর ইউনূসের যেটি আমরা ব্যক্তিগত যে ক্যারিসমেটিক ইমেজ আছে সেটার আদলে, সেটার কারণে আমরা আশা করেছিলাম যে এখানে হয়তো সমাধান কিছুটা হবে। এটা ঠিক যে গত 1 বছর এই সরকার তার দেশজ বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ইলেকশন প্রসেস নিয়ে, আরও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে খুব ব্যতিব্যস্ত সময় কাটিয়েছেন। এখন কালকে সম্মেলনটি হচ্ছে, সম্মেলনের একটা ভালো বৈশিষ্ট্য আমি যেটা অনুভব করেছি সেটি হচ্ছে এখানে অনেকগুলো দেশের পররাষ্ট্র বিষয়ক লোকজন এখানে এসে তাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলিত মেসেজগুলো যাবে, আমাদের বক্তব্যটা যাবে, তারপরে আমাদেরকে একটু ধৈর্য দেখতে হবে যে আসলে এখানে এটির পরবর্তী স্টেপস কি হবে। একটি বিষয় আমি একটু যোগ করতে চাই যে এতদিন মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটি ছিল, খুবই বৈরী সম্পর্কটা ছিল, সেই সম্পর্কের কারণে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা সহায়তাটা পেতাম, এটা দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে। কিন্তু সম্প্রতি একটা ডেভেলপমেন্ট হয়েছে, মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু উন্নতির দিকে যাচ্ছে, ইলেকশন করছে তারা। সেই জায়গায় আমরা আসলে কতটুকু সফল হতে পারবো যদি মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নত হয়ে যায়? অ্যাপারেন্টলি এটা আমাদের জন্য একটা বাধা। আপনি যদি ট্রায়াঙ্গুলার চিন্তা করেন যে আমেরিকার সাথে
মায়ানমারের যে জান্তা সরকারের যে সম্পর্কটি, সেটি খারাপ থাকা মানে এটা আমাদের ফেভারে আসা, খুব সিম্পল ইকুয়েশন। এখন সেখানে তারা এক ধরনের নির্বাচনের ঘোষণা দিয়েছে, গণতন্ত্র মানে ইলেকশন প্রসেসের দিকে যাচ্ছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বহুদিনের চাওয়া। সেখানে এখন আমরা জানি না সেটার ভবিষ্যৎ কি হবে। না, গত সপ্তাহে বেশ কিছু তাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বা ব্যবসায়ী যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল, মার্কিন নিষেধাজ্ঞা, উইথড্র করেছে, সেগুলো উইথড্র করেছে, আস্তে আস্তে শিথিল হচ্ছে, সহজ হচ্ছে। এখন অ্যাপারেন্টলি সেটি আবার আমাদের জন্য একটু চাপ। তবে আবার বলছি যে এমনও তো হতে পারে, আমাদের তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে বাণিজ্য বলি, অন্যান্য বিষয়ে সফলতা আছে, অল্প সময়ের মধ্যে আমরা কিছুটা সফলতার মুখ দেখেছি। সেই ধারাবাহিকতায় যদি এটিও একটি ত্রিপাক্ষিক, তিন দেশীয় আলোচনার প্রেক্ষিতে এবং বহুদেশীয় আলোচনার প্রেক্ষিতে যদি এই সবার বাস্তবতাকে পর্যালোচনা করে মায়ানমারকেও এমন হতে পারে যে মায়ানমার ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের দিকে লোক নিয়ে যাবে। সুযোগ হতে পারে যে আগে হয়তো মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলারই সুযোগ ছিল না, এখন একটা কথা বলার সুযোগ হবে। এই সুযোগটা বাংলাদেশের নেওয়া উচিত। আমার ধারণা এটাই ঘটবে যে আমরা 17 লক্ষ বা 12 লক্ষ, আগের সব মিলে 17 লক্ষ, আর অনেকেই মিশে গেছে, ডায়াসপোরিক হয়ে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, অনেক গল্প আছে। কিন্তু এই যে ক্যাম্পে যারা আছে বা হিসাবে এখনো প্রায় 9-10 লক্ষের মতো আছে, এর মধ্যে নতুন যুক্ত হয়েছে। আরও একটা বিষয়, মায়ানমারের যে ডেমোগ্রাফিক যে টিএফআর মানে টোটাল ফার্টিলিটি রেট, বা জন্মহার যেটি, সেই সংখ্যা বাড়িয়েও কিন্তু এটা অনেক নতুন সন্তান এসে গেছে। এখন জনসংখ্যা যেটা দাঁড়িয়েছে, পুরোটা হয়তো আমরা ফেরাতে পারবো না, কিন্তু যদি আমরা 50%ও এখান থেকে মানে উদ্যোগ নিতে পারি এবং ফেরাতে পারি, তাহলে এটিও কিন্তু একটা ঐতিহাসিক বিষয় হবে বাংলাদেশের জন্য। এই ধারাবাহিকতায় পরবর্তীতে হিসাব ঠিক রাখতে পারলে পরবর্তীতে সবাইকে ফেরানো যাবে। আমরা চাই উদ্যোগটা শুরু হোক। এখন সম্মেলনের ফলাফলের জন্য আমাদেরকে আসলে অনেক কথা বলা যায়। ধরুন একটা দেশের বর্ডার কেন আছে, বর্ডার গার্ডস কেন আছে? তো মেক্সিকোর অনেক লোক তো আমেরিকায় চলে আসতে চায়, আসতে পারবে সব ইচ্ছে করলেই। তো এটি আসলে একটা সস্তা জনপ্রিয়তার জন্য, এবং এমন প্রচার আছে যে এই পতিত স্বৈরাচার নোবেল পুরস্কার প্রাপ্তির আশায় সেটা তো আছে এই কাণ্ডটি ঘটিয়েছিলেন। এটা আমাদের জন্য। তবে এক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আমলে কিন্তু অনেক রোহিঙ্গা এসেছিলেন, তিনি কিন্তু ফেরত পাঠিয়েছিলেন সব একদম। তারপর 92-তে বেগম খালেদা জিয়ার সময় তিনি যখন প্রধানমন্ত্রী, তখনও কিন্তু এসেছিল। আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু অধিকাংশ ফেরত পাঠিয়েছেন। কিন্তু এবারে খুব দুর্ভাগ্যজনকভাবে গত আওয়ামী লীগ সরকার এবং এই সরকার আসার পর আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে এই সরকার যিনি প্রধান, তার তো সারা বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে, যোগাযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঠেকানো যায়নি। গত 1.5 বছরে 1.5 লাখের মতো ঢুকেছে এবং 50,000 এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে ঢোকার জন্য। একজনকে ঢুকতে দেওয়া উচিত না বলে আমি মনে করি। এবং ভাই যেটি বলেছেন, রোহিঙ্গাদের কিন্তু বার্থ রেট অনেক, এক একজনের 7-8টার নিচে বাচ্চা নেই কিন্তু, এবং খুব দ্রুত বাড়ছে। পুরো ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করে ফেলেছে কক্সবাজার রিজনে। এবং এরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় গিয়ে নানা ধরনের অপরাধ করছে, এবং বিদেশে গিয়েও বাংলাদেশের পাসপোর্ট নিয়ে নানা ধরনের অপরাধ তৎপরতায় জড়িত হচ্ছে। সুতরাং এটি খুব দ্রুত নিয়ন্ত্রণ করা উচিত, নাহলে এটি আমরা বিস্ফোরা বলবো না, তার চেয়ে আরও বড় কিছু হতে পারে। সুতরাং এ বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ নেওয়া উচিত। বাট আপনি নিশ্চয়ই জানেন যে 30 সেপ্টেম্বর কিন্তু জাতিসংঘে একটি রোহিঙ্গা বিষয়ক স্পেশাল একটা সম্মেলন রয়েছে, খুবই বড় আকারে। আশা করতে চাই যে বর্তমান সরকার যিনি প্রধান আছেন, তার নানা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা বিষয়টির সমাধান হবে। তিনি তো জাতিসংঘ মহাসচিব গত মার্চে এসেছিলেন বাংলাদেশে, সেখানে বলেছিলেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আগামী ঈদ রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের স্বজনদের সাথে করবে। তো সেই জায়গায় কি উনি কি ওনার কথাটা আসলে পূরণ করতে পারবেন? উনি যে আশ্বাসটা দিয়েছিলেন, আমি আশা করছি না যে আসলে এটি সম্ভব হবে। কারণ এখন 9-10 লাখ না, আমার মনে হয় আরও বেশি। বিদেশে গেলে কত গিয়েছে, হয়তো মাঝে মাঝে খবর পাই যে নৌকায় করে অফিসিয়ালি বোধহয় 12 লাখ বাংলাদেশে আছে। সুতরাং এরা যাবে বলে আমি মনে করি। এক্ষেত্রে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইভেন ভারতেরও কিছু অংশগ্রহণ প্রয়োজন আছে। তারা যদি সম্মিলিতভাবে চায় যে আমরা রোহিঙ্গাদের ফেরত যাতে যেতে পারে সেই ব্যবস্থা নেবে, তাহলেই হবে। শুধু বাংলাদেশের চেষ্টা কিন্তু এটি হবে না আসলে। তো যেমন আরেকটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র তো সবচেয়ে বড় ডোনার ছিল রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে। গত বছর তারা বাংলাদেশকে এই খাতে 35.67 কোটি ডলার দিয়েছে, কিন্তু এবছর সেটি কমে 8.5 কোটি ডলারের মতো হয়ে গেছে। তো এটি তো বাংলাদেশের জন্য ইনরমাস একটা প্রেশার তৈরি করবে, বিশাল প্রেশার তৈরি করবে। কারণ আমাদের দেশটি আপনি জানেন যে এমনি নানা সংকটে জড়িত। এই রোহিঙ্গাদের ভার যদি আবার নিতে হয় পুরোপুরি,
তাহলে কিন্তু নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে। এমনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্পগুলো যেগুলো রয়েছে খুব স্বাস্থ্যকর কিছু না কিন্তু আসলে। হ্যাঁ, সুতরাং একটা বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যদি আপনি ধরে নিলাম আমি সাহায্য পাচ্ছি, আমি ওদেরকে ফিড করতে পারছি, এই অজুহাতে কিন্তু তাদেরকে রাখার কোনো যুক্তি নেই। কারণ আপনি আন্তর্জাতিক সীমানা যেটি আছে, এখন আধুনিক রাষ্ট্রের সীমানা গুরুত্বপূর্ণ। সুতরাং টেরিটরি পার হয়ে বিনা পাসপোর্টে এত মানুষ একসাথে চলে আসবে, এটি যদি আমি কনজিউম করি তাহলে কিন্তু ভারত আমাদের চারপাশে, এবং সেটা আপনি ঠেকাতে পারবেন না। ভারত তো করছেই সেটি। ধন্যবাদ। আরেকটি নতুন বিষয় যেতে চাই, সেটি হলো যে আজকে নির্বাচন কমিশনে একটি ঘটনা ঘটেছে যে এই যে সংসদীয় আসন যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি খসড়া নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছিল, সেটি নিয়ে তারা যদি কারো অভিযোগ থাকে সেটি শুনানি হচ্ছিল। সেখানেই ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের সম্ভাব্য প্রার্থী এবং বিএনপির এবং এনসিপি নেতাদের মধ্যে এক ধরনের হাতাহাতি ঘটেছে। বিএনপির আবার দুইটা গ্রুপ ছিল, বিএনপির দুইটা গ্রুপ ছিল এবং এক গ্রুপের সাথে এনসিপির লোকজন মিলে গেছে, আর আমাদের রুমিন ফারহানা উনি আরেকটা গ্রুপে ছিলেন, এবং অভিযোগ উঠেছে যে দুই পক্ষের লোকজন, অভিযোগ না, হাতাহাতি ঘটেছেই। তো এটা নির্বাচন কমিশনের ভেতরে কমিশনারদের সামনে ঘটেছে। তো কি এটি আসলে বাংলাদেশের রাজনীতি দুর্ভাগ্যজনক। বাট আরেকটু কথা একটু বলা যায়, আমি জানি না যারা ব্রাহ্মণবাড়িয়া আছেন এই অনুষ্ঠান যারা দেখছেন তারা কিভাবে নেবেন। ব্রাহ্মণবাড়িয়ার লোক কিন্তু এমনি একটু বাড়াবাড়ি করতে চায় অনেক সময়। আমি নিশ্চয়ই দেখেছি যে টেটা যুদ্ধ, ইভেন শুনেছি যে যুদ্ধ করতে, বাড়াবাড়ি করতে হেলিকপ্টারে ডেকে অনেকে যান, হ্যাঁ, এলাকার আধিপত্য বিস্তারের জন্য। সুতরাং যেটি হয়েছে সেটি দুর্ভাগ্যজনক। রুমিন ফারহানা বলেছেন যেটি, সেটি দেখেছি যে আতাউল্লাহ এনসিপির নেতা, তাকে নাকি কেউ চিনতে পারেনি যে তিনি এনসিপির নেতা। চেনার কথা নয়, তো এনসিপির নেতারা ভাবেন যে সারা দেশবাসী আমাদের চিনে। বাস্তবতা সেরকম না, কারণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু ওইভাবে পরিচিতি লাভ করতে পারেনি, 2-4 জন ছাড়া। আর বিএনপির আরেকটি পক্ষ যারা ব্রাহ্মণবাড়িয়া 3-এর শ্যামল ভাই বোধহয় ওখানে প্রার্থী, হ্যাঁ, তো এগুলো সংঘর্ষ হচ্ছে, এটি আমরা চাই না আসলে। আমরা কিন্তু রাজনীতির মাঠেও দেখি দলগুলোর মধ্যে, গণতন্ত্রের জন্য লড়াই করার দলগুলোর মধ্যে নানা ধরনের বিরোধ চলছে, আবার এখানেও একদম নির্বাচন কমিশনেও গিয়ে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক। সবার সহনশীল হওয়া উচিত এবং গণতান্ত্রিক পরিবেশ যাতে বজায় থাকে, দেশে গণতন্ত্রের পথে যেতে পারে, উত্তরণ ঘটে গণতন্ত্রে, সেই চেষ্টা শব্দগুলো করা উচিত। তো এই যে এই ধরনের ঘটনা নির্বাচন কমিশনের মতো জায়গায় ঘটলো, তো এগুলো বাংলাদেশের সামনের দিকে একটি নির্বাচন এখন বর্তমান সরকারের সময়ে এক ধরনের ভালনারেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে কি ধরনের মেসেজ বহন করে? খুব খারাপ মেসেজ যাবে, খুব খারাপ মেসেজ যাচ্ছে। কারণ আমি খুব স্পষ্ট করে বলি, আজকে ঘটনাটি তো আমরা কেউ পছন্দ করছি না। মাঠে ঘটতেই পারে, নির্বাচন কমিশনের ভেতরে, কমিশনারদের সামনে। ইভেন আমার রুমিন ফারহানার কথাও কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়নি। উনি যেই সংক্ষুব্ধ ছিলেন, উনি একজন নারী সম্মানিত ব্যক্তি এবং সাবেক এমপি, তো ওনার দাবি দেওয়া সঠিক কিনা ব্যাঠিক সেটা নির্বাচন কমিশন দেখবে। তিনি যদি ব্যাখ্যা করেছেন তার এখানে 3 লক্ষ, ওখানে 6 লক্ষ, সুতরাং ওখান থেকে যদি 2 লক্ষ এখানে চলে আসে তাহলে একটা ব্যালেন্স হয়। এবং আমরা সবাই জানি যে এই 2009 সালেও কিন্তু এই সীমানা নির্ধারণ ইস্যুতে অনেকগুলো, এবং এটা নিয়ে সমালোচনাও আছে, যে বিএনপি এবং জামাত 2 পক্ষ থেকে এটা নিয়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে জামাতের পক্ষ থেকে আমরা জানি সমালোচনা হয়েছে যে বিভিন্নভাবে সীমানাকে পুনর্নির্ধারণ করে কিন্তু আওয়ামী লীগ প্রচুর কারসাজি করেছে, এটা সমালোচনা আছে। সত্য মিথ্যা আমরা আরও গবেষণার বিষয়। কিন্তু আমরা সবাই জানি যে এই কনস্টিটিউয়েন্সিগুলো তৈরি হয় ভোটারের সংখ্যার উপর ভিত্তি করে, শুধু পপুলেশন না, ভোটারের সংখ্যা। তো সেই জায়গা থেকে ইমব্যালেন্স থাকলে সেটা অবশ্যই ব্যালেন্স করার দাবি তুলতেই পারেন তিনি। কিন্তু উনি আক্রান্ত হয়েছেন কতটা কি, তারপরে উনি যে গুন্ডা আনা এই শব্দগুলোতে, তিনি তো অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং সম্প্রতি তার অনেক কথাবার্তা নিয়ে অনেক রকম কথাবার্তা, সমালোচনা, ট্রল আছে। কিন্তু তার এই কথাটাও কিন্তু এই ল্যাঙ্গুয়েজে বলাটা আমার ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে আমার ভালো লাগা নেই। এগুলো তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের বাইরের কথা। তবে নির্বাচন কমিশনের অফিসের মধ্যে জিনিসগুলো ঘটেছে, এটি আমাদের জন্য অ্যালার্মিং, এবং আমরা দেখতে চাই নির্বাচন কমিশন এখন এই বিষয়ে তারা কি স্টেপস নেন, তারা কি পদক্ষেপ নেন, এবং কোনো শাস্তি তারা কাউকে দেন কিনা। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। জি, ধন্যবাদ। গতকাল
প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য বলেছেন, এটি নির্বাচন কর্মকর্তাদের একটি কর্মশালায়, যে বিদ্যমান সংবিধানে বিদ্যমান যে ব্যবস্থা আছে সেখানে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে। কোন রাজনৈতিক দল কি পদ্ধতি চাচ্ছে আমরা যেটি জানি যে কয়েকটি দলের পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে দাবি জানানো হচ্ছে এবং তারা বলছেন যে এই পদ্ধতিতে নির্বাচন ছাড়া তারা নির্বাচন হতে দেবেন না বা করবেন না। সেই জায়গায় প্রধান নির্বাচন কমিশনারের এরকম একটি বক্তব্য নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, এবং উনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়ে কোনো চাপ আসে তিনি তাহলে পদত্যাগ করবেন। তো কি মনে করেন যে পিআর পদ্ধতি বাংলাদেশে একদম বাস্তবই না। আসলে একটি পক্ষ নির্বাচন পেছানোর বা নির্বাচন পণ্ড করার চেষ্টা করছে, কারণ আপনি দেখবেন তারা কিন্তু আগে বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, মনে আছে নিশ্চয়ই আমাদের। সঠিক। কেন তারা নির্বাচন কমিশনকে পরীক্ষা করবে স্থানীয় সরকার দিয়ে? তা নির্বাচন কমিশন, কারণ এই যে কিছু দল আছে অনেকে তো একটা মেম্বার চেয়ারম্যানও জিতবে না কোথাও, তারা তখন বলবেন নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তাহলে আপনি সেকেন্ডবার তো নির্বাচন কমিশন আবার নতুন নিলেন, তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না, তখন আপনি কি দিয়ে পরীক্ষা করবেন? আবার হঠাৎ করে কি বললো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি বাংলাদেশের যারা জনপ্রতিনিধি তাকে কিন্তু রাস্তাঘাট নির্মাণ সহ গম ভাগ করা সহ কোথায় কি হবে সব কিছু নিয়ন্ত্রণ করে। তিনি তো শুধু আইন প্রণয়ন করেন না, শুধু যদি আইন প্রণয়ন করেন তাহলে কিন্তু অন্য কথা। বাংলাদেশের মানুষের সেই মেন্টাল মেকআপ এখনও হয়নি। নাম্বার 2, পিআর পদ্ধতি তো আইন লাগবে, এটা আইন না করে তো করা যাবে না। সুতরাং এগুলো নির্বাচন পেছানোর কৌশল। কারণ অনেক দল আছে যা ইতিহাসে সবচেয়ে বড় ভালো অবস্থায় তারা আছে। এই নানা কিছু শুনছি যে আমাদের এনসিপির বন্ধুরা বলে এনসিপি শেখ হাসিনা এক পিয়ন 15.5 বছর 400 কোটি টাকা তিনি নিজে অভিযোগ করেছেন, আর আমাদের এনসিপি বন্ধু একজনের পিএস এই যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি কয়শো কোটি টাকা কামাই করেছেন। এটি কিন্তু মিডিয়ায় এসছে এবং প্রতি মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধি আছে। ওয়াই ছাত্ররা আন্দোলন করেছে, দেশের বড় বড় আন্দোলন কিন্তু ছাত্রদের ভূমিকা ছিল। 69 গণঅভ্যুত্থান থেকে আমি শুরু করে, তারপর ছাত্ররা টেবিলে ফিরে গেছে, 71 মহান মুক্তিযুদ্ধের পর টেবিলে ফিরে গেছে, তারপর 90 গণ আন্দোলন, তার সকল ছাত্ররা টেবিলে ফিরে গেছেন, আর তারা ফিরে গেছেন সচিবালয়ে মুখে হয়েছেন লেখাপড়া বাদ দিয়ে। কিভাবে এনসিপি দেখুন না আপনি কিভাবে, এটি আমার স্টোরিতে বলতে চাই না, হয়তো দুই একটি আমাদের এই যে একজন ঘুষ এক জায়গা থেকে আনছে আবার আনতে গিয়েছে বাকি টাকা মনে হয় যেন তার প্রত্যেক টাকা রেখে আসছে ধার দিয়ে সেটা আনতে গিয়েছে, একটি ধরা পড়েছে। এরকম হাজারে হাজারে ঘটনা ঘটাচ্ছে তারা। যদি একটা নির্বাচিত সরকার আসে এখানে তাদের একটু কষ্ট হবে এগুলো করতে। সুতরাং প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন হবে, আর অর্বাচীন বালক বলছে নির্বাচন হতে দেব না। এগুলো তো মানা যায় না, এগুলো কোনো গণতন্ত্রের পক্ষের কোনো মানুষ এগুলো কিন্তু মানতে পারে না। সুতরাং আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো এসব বাদ দিয়ে দেশটি যাতে একটা লড়াইয়ের মধ্যে দেশটি বলা যায় যে স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন যাতে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া দেশটা যেতে পারে সেই চেষ্টা সব দলগুলো করা উচিত। কারণ তাদের মধ্যে যদি এই বিরোধগুলো থাকে তাহলে কিন্তু আবার সেই ফেসির সুযোগ নেবে। তো কিন্তু আপনি যাদের কথা বলছেন যে নির্বাচন হতে দেওয়া হবে না, বোধহয় প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বা হতে দেওয়া হবে না। তো তারা যদি নির্বাচনে নাও আসেন, কিন্তু যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায় হলো সেই অভ্যুত্থানে কিন্তু এই ব্যক্তিরাই নেতৃত্বে ছিলেন। 36 দিনের আন্দোলনে কিন্তু সরকারের পতন হয় নাই না, অবশ্যই নয় সেটি, কিন্তু যেটি সর্বশেষ হয়েছে সেটির কথা বলছি। সেই জায়গাটায় তারা যদি নির্বাচনে না যান সেটি কি, তারা একটি অত্যন্ত ক্ষুদ্র শক্তি, বাংলাদেশের 0.5% লোক তাদের সাথে নেই, এটি কিন্তু মাথায় রাখতে হবে। বাংলাদেশের 0.5% শক্তিও তাদের মাথায় নেই। বাংলাদেশের এখন বড় দল হচ্ছে বিএনপি, জামাত এবং অন্যান্য যে দলগুলো আছে যারা লড়াই করেছে, তারা যদি চায় নির্বাচন হবে। এখন যদি আমি নতুন দল, আমি সব জায়গায় কমিটি করব, এমপি হওয়ার প্রস্তুতি নেব, তো নানা কথা শুনি আমরা, কুমিল্লায় নানা কিছু করছে, যাই হোক সেটি আর এখানে বলবো না। তো এই দল গুছিয়ে তারপর নির্বাচন করব, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, হটকারী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। জামাতের পক্ষ থেকেও তো বারবার বলা হচ্ছে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচন করবেন না, এরকম রাজনৈতিকভাবে অনেকেই অনেক কথা বলেন, বাট জামাত জানে তার বিভিন্ন জায়গায় দেশের গণভিত্তি আছে, তারা যদি নির্বাচন করে অনেক আসন পাবে। কিন্তু এই যেসব দল আছে, যেমন চরমনাইয়ের একজন পীর আছে, সারা জীবন আওয়ামী লীগের সাথে দালালি করেছে, বরিশালে তাদের মেয়র প্রার্থীর দান শহীদ হওয়ার পরে আওয়ামী লীগের বিপক্ষে গেছে,
সারা জীবন কিন্তু দালালি করে। বাংলাদেশে একটি আসনেও তাদের ভোট দিয়ে কিন্তু তারা জিততে পারবে না। বাট পিআর পদ্ধতি যেটা বাংলাদেশের সঙ্গে যায় না, সেই পদ্ধতি যদি হয় তারা কিন্তু 2-1টি আসন পেয়ে যাবে, আরও বেশি আসন পেয়ে যাবে। তারপর যে এই নতুন দল হয়েছে এনসিপি, বাংলাদেশে একটি আসনেও তাদের কোনো জোতার ন্যূনতম সম্ভাবনা নেই। হয়তো তারা মনে করেন যে আমরা খুব জনপ্রিয়, গলার রক ফুলিয়ে নানাভাবে কথা বলেন, আমরা দেখি মানুষের এই রাষ্ট্রের অনেক সম্মানিত ব্যক্তিকে তারা সম্মান দিয়েও কথা বলেন না, কিন্তু একটি আসনে জেতার কিন্তু ন্যূনতম সম্ভাবনা নেই। সুতরাং এইসব দল চাচ্ছে পিআর। আর জামাতের যেটি সেটি রাজনৈতিক বক্তব্য হতে পারে বা অন্য কোনো বিষয় আছে, বাট জামাত তো দায়িত্বশীল দল, তারা কিন্তু অনেক সাফার করেছে। বিএনপির সঙ্গে তারা কিন্তু ছিল এই 15.5 বছর, তাদের অনেক নেতাকে কি বলে যে হত্যা করা হয়েছে, একদম জুডিশিয়াল কিলিং হয়েছে বলে তারা বলে, এবং অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, বিএনপি অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে এই দুইটি দল কিন্তু এখন যারা আন্দোলনে ছিলেন, এই দুইটি দল সবচেয়ে দায়িত্ববান দল বা দায়িত্বশীল দল। সুতরাং এরা এমনি রাজনীতির মাঠে নানা ধরনের কথা হয়, বাট আবার জামাত কিন্তু 300 আসনে প্রার্থী ঠিক করেছে। হ্যাঁ, সুতরাং পিআর পদ্ধতি তারা একদমই যদি চাইতো তাহলে তো 300 আসনের প্রার্থী ঘোষণা করতো না, এবং সারা দেশে কিন্তু তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সুতরাং ওই যে কথাটা আগেই বলেছি, আবারও বলি, সে পিআর পদ্ধতি বলে এই কিছু জনবিচ্ছিন্ন নরবাচীন বালক তারা যদি বাংলাদেশের নির্বাচনকে ভোলডুল করতে চায়, এটা এত সোজা না। হ্যাঁ, সুতরাং সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে যেতে পারে, সেই চেষ্টা সবার করা উচিত। জি, ধন্যবাদ। মাহবুব কায়সার, আপনার কাছে জানতে চাচ্ছি, ইলিয়াস খান যেটি বললেন যে একটি আসনেও জেতা সম্ভব নয় এবং চেয়ারম্যান মেম্বারও জিততে পারবে না এরকম বলছেন, তো আপনি কি মনে হয় যে এরকমটি আসলে, না আপনার কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে? আমি তো আসলে মানে গণক নই, নবীও নই, মানুষ এবং সমাজেরই নাগরিক। তো ভাই বলেছেন, সেটা ওনার প্রতি সম্মান রেখেই বলছি। আমি একটু ভিন্ন মতে এই পয়েন্ট একটু করব এই জন্য, আসলে অনেক জনপ্রিয় ব্যক্তি অনেক সময় ইলেকশন জিতে না। ইলেকশন জেতার মেকানিজম কিন্তু ডিফারেন্ট। আমরা দেখেছি তো বাংলাদেশে বিখ্যাত ব্যক্তিরাও হেরে গেছে, অনেক রকম ইকুয়েশন আছে, অন্তকন্দল আছে, হিসাব বিকাশের ব্যাপার আছে। তাকে দেখালে অন্য জায়গা থেকে দেওয়া হলে জিতবে, কিন্তু তার আসন থেকে সে জিতছে না। এখন তার জন্ম ওখানে, তিনি তো ওখান থেকে নির্বাচন করতে হবে। এখন এনসিপির ক্ষেত্রে আমার একটা অন্যরকম একটি বক্তব্য আছে, সেটা আমি আগেও অন্য ফোরামেও বলেছি, আপনাদের এখানেও বলেছি। এনসিপির হাত ধরে, হ্যাঁ, 36 দিনে বাংলাদেশ স্বাধীন হয়, মানে মুক্ত হয় নাই, বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকার পতন হয় নাই, সেটা ঠিক। কিন্তু এই 36 দিন কিন্তু মাইল ফলক, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটিকে অস্বীকার করার দরকার নেই। আমরা তারা ভুল করছে, ভুলের আমরা সমালোচনা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই 36 দিনের এই সিগনিফিক্যান্ট রোলটা বিগত 16 বছরের রোলটাকে জাস্টিফাই করেছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি ভাবি, তাহলে ওরা ইলেকশনে আসবে কি আসবে না, জিতবে কি জিতবে না, একদমই ম্যাটেরিয়াল। ওরা মাত্র শুরু করলো, হয়তো অনেকদিন পড়ে আছে, জিতবে। এখন তারা বিভিন্ন নেগোসিয়েশন করবে। একটা মোটামুটি মোটা দাগে একটি শক্তিশালী রাজনৈতিক এন্টিটি হিসেবে তারা কিন্তু আবির্ভূত হয়েছে নিঃসন্দেহে। এবং শুনুন, আমি আপনাকে বলি, ধরুন বিএনপির অনেক জনপ্রিয়তা আছে তো, কিন্তু বিএনপির সব জায়গায় কি আলাদা, তাহলে তো সব জায়গায় বিএনপি আসন জিতত। স্থানীয় ইকুয়েশন আছে রাজনীতি, বিশেষ করে ন্যাশনাল পলিটিক্সে। ব্যক্তির ইমেজ গুরুত্বপূর্ণ, ব্যক্তির পারিবারিক সম্পর্ক গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দেখেছি। তো সুতরাং এনসিপি নতুন দল হিসেবে তার অনেক ভুলভ্রান্তি হচ্ছে। আমরা খুবই হতাশ এই জায়গাটাতে, আমি পার্সোনালি খুবই হতাশ, কারণ তাদের কাছ থেকে একটি নতুন কিছু আমরা আশা করেছি। আবার তাদের এজেন্ডার মধ্যে নতুন আছে, নতুন বিষয় আছে। আমি আরেকটা ফোরামে আপনাদের আরেকটা এসে বলে গিয়েছি যে তাদেরকে গাইড করারও কিন্তু বড় দলগুলো, এক্সিস্টিং যারা বড় দল বিএনপি জামাত, তাদের কিন্তু বড় ভূমিকা আছে। এই দলগুলোকে গণতন্ত্রের জন্য, এটা শক্তিশালী বিরোধী দল হওয়ার জন্য, রাজনৈতিক প্রক্রিয়াটাকে শক্তিশালী করার জন্য দলকে স্পেস দিতে হবে। সুতরাং তাদেরকে শুধরানোর ব্যাপার আছে। এখন আমি মনে করি যে যদি তারা ইলেকশনে বয়কট করতে চায়, আমার মনে হয় না তারা বয়কট করবে, আমার মনে হয় না। এটা আমি সময় আসলে বলবো, সময় আসলে দেখবো আমরা। কিন্তু পিআরের যে বিষয়টি, পিআরের কিছু ভালো দিকও তো আছে। এখন পিআর হবে কি হবে না, আমরা সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার, নির্বাচন কমিশন একভাবে ব্যাখ্যা করেছেন। এটা অনেক ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে, এটাকে আপনি অনেক চেক করতে, টেস্ট করতে হবে। কিন্তু পিআরের যে দাবি দাওয়াগুলো করছে সেটি একদম যে অমূলক তাও না।
তবে এটি আমাদের এই অল্প সময়ের জন্য সংবিধান পরিবর্তন হবে কিনা, সংবিধান পরিবর্তন করে সেটি এই 2025 সালের যে নির্বাচন, 26 সালের যে নির্বাচন, এই নির্বাচনে এটি দেয়া যাবে কিনা মনে হয় না এটি। তবে এই দাবিটা টুডে টুমোরো আবার উঠবে, আমি আপনাকে বললাম। কারণ আমরা মানে বাংলাদেশের গণতন্ত্রকে তো অনেকবার দেখেছি, কিন্তু যে একদম ট্রেডিশনাল যে পদ্ধতি, এই পদ্ধতিতেই গণতন্ত্র সঠিক, কেয়ারটেকারের আমলেই মানে দলীয় পার্টিজান পদ্ধতিতেই গণতন্ত্র সঠিক, এটি আমরা অনেকবার সঠিক করে 91 সালেও দেখেছি, 96 সালেও দেখেছি, 9 সালেও দেখেছি, কিন্তু ফ্যাসিজম তো তৈরি হলো। সুতরাং নতুন করে ভাবতে অসুবিধা নাই, না হলে নাই। যদি আমি ভাইয়ের সাথে একটা পয়েন্টে একমত যে এখানে কোনো মানে পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার কোনো কিছু নেই। আমার ব্যক্তিগত অনুমান আর কি, যদি এটা নিয়ে খুব বেশি তালবাহানা হয়, মানে খুব অস্থিরতা তৈরি হয়, জামাত এই পয়েন্টেও তবুও তার মতো করে সে অ্যাডজাস্ট করবে। মানে জামাত তো নির্বাচনমুখী দল, বিএনপির নির্বাচনমুখী দল, এনসিপি কী করবে সেটা সময় বলে দেবে, কিন্তু জামাত হয়তো এটা তো সমন্বয় করবে। তবে এই দাবিটা তো ভাই যেটা বলেছেন যে রাজনীতিতে তো কিছু পয়েন্টস থাকে যেগুলো নিয়ে মানে আলোচনা হয়, তবে আলোচনাটার একদম তুড়ি মেরে উড়ে দেওয়ার মতো কিছু নাই, পিয়ার পদ্ধতিরও কিন্তু পর্যালোচনা হতে হবে, হওয়া উচিত। একটা দাবি যখন কিছু রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, নিশ্চয়ই সেটি নিয়ে আলোচনা হতেই পারে। ধন্যবাদ। আমি মাহবুব কায়সার আপনার কাছেই আসতে চাই, পরে আমি ইলিয়াস খানের কাছে আসবো। আপনার একেবারেই নিজস্ব বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সরগরম ডাকসু নির্বাচন নিয়ে, তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জিনিসটা কিভাবে দেখছেন, পরিবেশটা কেমন আছে, বা কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা নির্বাচনের জন্য? আচ্ছা, চ্যালেঞ্জ আছে কি নাই সেটা বলার চেয়ে আমি আরেকটু বলি, আমি এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবেও কর্মরত আছি, দায়িত্ব পালন করছি। সেই জায়গা থেকে মাত্র শুরু হলো, এখনও তো 26 তারিখ নমিনেশন কনফার্ম হওয়ার দিন। ওরা ব্যক্তিগতভাবে সবাই প্রচারণা করছে। এরই মধ্যে যদি আমি বলি যে শারীরিকভাবে সশরীরে যে প্রচারণা হচ্ছে, সেখানে খুব বেশি অসুবিধা এখনও আমরা দেখছি না। তবে সাইবার লেভেলে মানে ফেসবুকে সেগুলোতে আমরা বেশ কিছু অসুবিধা, আজকে ইউনিভার্সিটি থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেটি কোর্টে গিয়েছে, কোর্ট থেকে আবার এসে, তো সেই জায়গাটা আসলে সেখানে তো মানে মানুষ স্বাধীন, তবে স্বাধীনতার পাশাপাশি মানুষ তো দায়িত্বশীল হইতে হয়। সেই জায়গাটাতে বিশেষ করে নারী যারা প্রার্থী আছেন, বিশেষ করে আমি ঝুমাকে ব্যাপারে দেখেছি, আরও 2-1 নারী শিক্ষার্থী যারা ভোটে এসে, আমাদের দেশে একটা বাজে কালচার, আপনি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণ হোক, অন্য কোনো কারণ হোক, সবই পুরুষদের পক্ষে, নারীরা তাহলে কি এদেশে ক্ষমতায় মানে এম্পাওয়ারমেন্ট হবে না? নারীরা কি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না? করলেই সে তাকে ট্যাগিং করতে হবে, বুলিং করতে হবে, এগুলো চলছে। এই জায়গাটা মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর এমনিতে এখনো পর্যন্ত 2-4টি ছোটোখাটো মানে কিছু বিধির এদিক ওদিক হয়েছে, সেগুলো বলার সাথে সাথে আমরা আইনশৃঙ্খলা জায়গা থেকে যখন একটু বলছি, সাথে সাথে মেনে নিয়েছে। এখনো পর্যন্ত আমরা শান্তিপূর্ণ দেখছি, খুবই শান্তিপূর্ণ দেখছি এবং সৌহার্দ্যপূর্ণও দেখছি, এতটুকু বলতে পারি। জি, ধন্যবাদ। আমার হাতের সময় খুব কম, ইলিয়াস খান আপনার কাছে আসবো, যে আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই, তো আপনার জায়গা থেকে বলবেন যে নির্বাচনটি কেমন দেখছেন, মানে এখন পর্যন্ত নির্বাচনে যে কার্যক্রম হয়েছে এবং সামনে চ্যালেঞ্জ কি দেখছেন? একই প্রশ্ন। চ্যালেঞ্জ আমি দেখছি না, আমি খুব আশাবাদী এবার খুব ভালো নির্বাচন হবে। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়ে যায়। আমরা এবার এই আন্দোলনে আমরা একসময় ক্ষুব্ধ হয়েছিলাম, ছাত্ররা শুধু কোটার জন্যই আন্দোলন করবে, পরে দেখলাম না, তারা ঠিকই এক দফা দিয়েছে এবং নেতৃত্ব পর্যায়ে যারা ছিলেন সবই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি অন্য বিশ্ববিদ্যালয় ছোট করছি না, বাট আপনি দেখবেন যে এই আন্দোলনে যারা ছিলেন, এদের যারা নেতৃত্ব দিয়েছে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুতরাং এবারে একটু প্রেক্ষাপট ভিন্ন। যেমন 90-এর ডাকসুতে আমরা ভোট দিয়েছি, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। এবার কিন্তু লড়াইটা সেরকম না। যেমন এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, লিডারশিপ তৈরি হওয়া, সেই দলগুলোই কিন্তু নির্বাচন করছে। ধরুন 2019 সালে যে নির্বাচন হয়েছিল, ব্যাপক কারচুপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, এবং দুবারই কিন্তু আওয়ামী লীগ করেছে। 1973-তে ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই করে সেগুলো খোলা জিপে অস্ত্র নিয়ে ছাত্রলীগ, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হয় তিনি নাকি ছাত্রদের অস্ত্র তুলে দিয়েছে। তো এই যে 73 সালে খোলা জিপে শেখ কামালের নেতৃত্বে ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই হলো, তখন অস্ত্র কে দিয়েছিল? যাই হোক, সেই প্রসঙ্গে এখানে অবান্তর। আমি আশাবাদী হতে চাই এবার নির্বাচনটি খুব ভালো হবে এবং যারা প্রকৃত ছাত্র বান্ধব তারাই নির্বাচিত হবে, সেটা যে দলেরই হোক। জি, ধন্যবাদ। আমরা আজকে শেষ করব, পরবর্তীতে নিশ্চয়ই
আরও বিষয়ে আরও ইন্টেন্সলি আলোচনা করা যাবে। এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। প্রিয় দর্শক, বর্ষাকাল চলে গেলেও টানা বৃষ্টি হচ্ছে, যে কারণে মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি পার করেছে অনেক আগেই। চিকিৎসকদের আশঙ্কা সামনের দিনগুলোতে এই প্রকোপ আরও বাড়তে পারে এবং ভয়াবহ আকার ধারণ করতে পারে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।